আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভীষণ রোমান্টিক ড্রামার গল্প। এই গল্পে আমাদের মেইন লিড এমনভাবে ফিমেল লিডের প্রেম আর পাগলামিতে ডুবে যায় যে তাকে প্রথম দেখাতেই জোর করে নিজের বাড়িতে নিয়ে আসে। আমাদের ফিমেল লিডের জীবনটা ছোটবেলা থেকে ভীষণ কষ্টের। চাইল্ডহুড থেকে শুরু করে এখনো পর্যন্ত সে অনেক কিছু সহ্য করেছে, কারণ তার আঙ্কেল প্রায়ই তাকে শাস্তি দিত, মারধর করত, আর সেই আঙ্কেলের হাত থেকে বাঁচতেই সে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই গল্পের মেইন লিডের সাথে তার দেখা হয়ে যায়। তো চলো এইবার স্টোরিটা শুরু করা যাক। গল্পের শুরু হয় জায়কি নামের একটা মেয়েকে দিয়ে। সে নিজের চোখের সামনে সুজিনকে দেখে কাউকে শাস্তি দিতে। জায়কি সুজিনকে দেখে তার কাছে এগিয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি কি সেই লোক যার গাড়ি রিপেয়ারের শপ আছে? কিন্তু সুজিন তার দিকে ভালো করে তাকায়ও না। সে শুধু বলে, রাত অনেক হয়ে গেছে, এই সময় কোনো স্টুডেন্টের বাইরে এভাবে ঘোরাঘুরি করা ঠিক না। তখন জুয়াকে একটু থেমে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে প্রোটেক্ট করবে? এই বদলে আমি আমার সব থেকে দামি জিনিসটা তোমাকে দিতে রাজি আছি। এই কথা শুনে সুজিন পিছনে ফিরে তাকায়। সে দেখতে পায় জায়কে হাত বাড়িয়ে তার দিকে কিছু একটা এগিয়ে দিচ্ছে। সুজিন খেয়াল করে জায়কে হাতে একটা পুরনো ঘড়ি। এটা দেখে সুজিনের মুখে একরকম ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। সে বলে, এই পুরনো ঘড়ি দিয়ে আমাকে লোভ দেখাচ্ছ? এই জিনিস আমার কোনো কাজের না। কিন্তু ঠিক তখনই সুজিন আবার জোকের দিকে তাকায় আর দেখে তার মুখে ভরা অনেক আঘাতের দাগ, যেন বহু বছর ধরে তাকে ভীষণভাবে শাস্তি দেওয়া হয়েছে। এত সুন্দর একটা মুখে এতগুলো ক্ষত দেখে সুজিনের মতো পাথর হৃদয়ের মানুষটাও নরম হয়ে যায়। হঠাৎ জায়কিকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে তার আঙ্কেল। তাকে দেখা মাত্রই জায়কে ভয়ে কাঁপতে থাকে। সে গিয়ে সুজিনের পিছনে লুকিয়ে পড়ে। তখন আঙ্কেল চিৎকার করে বলে, আজ তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। আমি আগেই তোমাকে বিক্রি করে টাকা নিয়ে ফেলেছি, তাই তোমাকে আমার সাথে যেতেই হবে। এই কথা বলে সে জোর করে জুয়াকে টানতে এগিয়ে আসে। ভয়ে জুয়াকি সুজিনের হাত শক্ত করে ধরে ফেলে। এই দৃশ্য দেখে সুজিন রেগে গিয়ে আঙ্কেলকে শাস্তি দেয় আর বলে, তোমার মতো মানুষ আমি জীবনে দেখিনি। যদি জায়গাকে বিক্রি করতে চাও তাহলে আমাকে দাও, আমি তোমাকে আরো বেশি টাকা দিতে রাজি। কিন্তু আজকের পর জায়গের উপর শুধু আমার অধিকার থাকবে। যদি আবার ওর কাছে আসো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এই কথা শুনে আঙ্কেল ভয়ে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আঙ্কেল চলে যাওয়ার পরই জায়গাকে মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে সুজিন তার কাছে গিয়ে বসে, খুব মন দিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই জায়গাকে আবার হাত বাড়িয়ে সুজিনকে সেই ঘড়িটা দিতে চায়। সুজিন তাকে তাকিয়ে বলে, তুমি আমাকে ব্যবহার করছো তাই না? জায়গি মনে মনে ভাবে, তুমি ঠিকই বলেছো, আমাকে বাঁচাতে গিয়ে আমার মা নিজে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমাদের শৈশব সাধারণত হাসি খুশিতে কাটে, কিন্তু আমারটা একদম আলাদা ছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই জায়গির আঙ্কেল আসলে জুয়ার নেশায় ডুবে থাকতো। হারলেই সে নিজের রাগ জায়গির উপর বের করত। মারধর, শাস্তি, এভাবেই কেটেছে জায়গির পুরো শৈশব। কেউ কোনোদিন তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। বর্তমান সময়ে ফিরে এসে জায়গি মনে মনে বলে, গতকাল প্রথমবার দেখেছি কাউকে যে আমার আঙ্কেলকে শাস্তি দিচ্ছে। সে মুহূর্তে প্রথমবার আমার মনে আশা জেগেছিল, হয়তো সত্যি কেউ আমাকে অন্ধকার থেকে বের করে আনতে পারবে। তুমি আমার শেষ আশা। এই সময় জায়গি তার মায়ের ঘড়িটা দুহাতে ধরে আবার সুজিনের দিকে বাড়িয়ে দেয়। সুজিন ঘড়িটা নিয়ে বলে, যতটা পারো আমার থেকে দূরে থাকো, আমি মোটেও ভালো মানুষ না। এই কথা শুনে জায়গি বলে, আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, আর সেখান থেকে উঠে চলে যেতে থাকে। তখন পেছন থেকে সুজিন তাকিয়ে হালকা হাসে। মনে মনে ভাবে, এই প্রথম কেউ আমাকে ব্যবহার করলো। আর আশ্চর্যভাবে এতে আমার খারাপও লাগছে না। এই মেয়েটা সত্যিই খুব নিষ্পাপ। ও নিজেও জানে না এখনো কত বড় বিপদের মধ্যে পড়ে গেছে। এরপর সিন শিফট হয়। পরের দিন আমরা দেখি সুজিন জায়গির ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আছে। ক্লাস শেষ করে জায়গি বেরোতেই হঠাৎ সামনে সুজিনকে দেখে সে পুরোপুরি শকড হয়ে যায়। তাই ইচ্ছে করে নিজের রাস্তা বদলে অন্যদিকে চলে যেতে চায়। কিন্তু ঠিক তখনই মিংহুয়া তার সামনে এসে পথ আটকে বলে, তুমি কি আমার সাথে একটু বাইরে যাবে? জায়গি ওকে পুরোপুরি ইগনোর করে সামনে এগিয়ে যেতে থাকে। এটা দেখে মিংহুর বন্ধুরা ঠাট্টা করে বলে, দেখে মনে হয় জায়গি আবারও তোকে রিজেক্ট করে দিল। এই কথা শুনে মিংহুয়া রাগে লাল হয়ে যায়। সে জায়গির দিকে তাকিয়ে বলে, তোর আঙ্কেল তোকে বিক্রি করার জন্য কত কষ্ট করছে জানিস? চাইলে আমি ওর কাজটা আরো সহজ করে দিতে পারি। এই কথা শুনে জায়গি ভয়ে নিজের জ্যাকেটটা শক্ত করে বন্ধ করে নেয় আর দ্রুত সামনে হাঁটতে থাকে। ঠিক তখনই মিংহুয়া তার হাত ধরে থামিয়ে দেয়। জায়গি হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ধস্তাধস্তির মধ্যে তার ফোনটা হাত থেকে পড়ে যায়। জায়গি নিচু হয়ে ফোন তুলতে যায়, কিন্তু মিংহুয়া নিজের পা দিয়ে ফোনটা চেপে ধরে আর বলে, আমি তোকে এরকম দুটো ফোন কিনে দিতে পারি যদি আমার সাথে যেতে রাজি হোস। তারপর ব্যঙ্গ করে বলে, এত ভালো হওয়ার অভিনয় করছো কেন? কেউ তোকে ইউজ করে একটা ভাঙা ফোন ধরিয়ে দিয়েছে, আমি তোকে এর থেকেও ভালো ফোন দিতে পারি। কিন্তু জায়গি তবুও কোনো উত্তর দেয় না। এতে মিংহুয়া আরো খেপে গিয়ে জায়গিকে ধাক্কা দেয়। জায়গি পড়ে যেতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সুজিন এসে তাকে
ধরে আর নিজের বুকের মধ্যে টেনে নেয়। হঠাৎ সুজিনকে সামনে দেখে জায়কি পুরো অবাক হয়ে যায়। সুজিন তার জ্যাকেটটা একটু খুলে দিয়ে শান্ত গলায় বলে, তুমি কিছু ভুল পড়নি, তাহলে নিজের দম আটকে রাখছো কেন? জায়কিকে এত কাছে পেয়ে সুজিনের হার্টবিট হঠাৎ খুব দ্রুত হয়ে যায়। তারপর সে স্পষ্টভাবে নিজের অধিকার দেখিয়ে এক হাত জায়কির কাঁধে রেখে মিংহুয়ার দিকে তাকিয়ে বলে, দেখে মনে হচ্ছে তোর আর এই দুনিয়ায় বাঁচার ইচ্ছে নেই। ভবিষ্যতে জায়কির কথা ভাবার আগে একবার আমার কথা মনে করে নিবি। এই কথা শুনে মিংহুয়া আর তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর সুজিন জায়কির সাথে কথা বলতে এগোয়, কিন্তু সুযোগ বুঝে জায়কি হঠাৎ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সুজিন কিছুই বুঝে উঠতে পারে না হঠাৎ কি হয়ে গেল। সেই রাতে আমরা দেখি সুজিন জায়কির বাড়ির বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। জায়কি বাড়ির কাছে এসে সুজিনকে দেখে আরো অবাক হয়ে যায় আর তাকে পুরো ইগনোর করে সামনের দিকে হেঁটে চলে যায়। সুজিন তাকে যেতে দেখে মনে মনে ভাবে, ভেবেছিলাম সাহায্য করার বদলে অন্তত একবার থ্যাংক ইউ বলবে, কিন্তু এভাবে ইগনোর করে চলে গেল, কতটা নিষ্ঠুর। কিছুটা এগিয়ে গিয়ে জায়কি দেয়ালের আড়াল থেকে কয়েকজন লোকের কথা শুনতে পায়। তারা জায়কির কথাই বলছিল। তারা বলছিল জায়কি বদলে আমরা ওর আঙ্কেলকে টাকা দিয়েছি, কিন্তু এখনো ডিল পূরণ হয়নি, তাই এবার আমি নিজেই ওকে নিয়ে যাব। কলেজ শেষ হলে ওই রাস্তায় বাড়ি ফিরবে সে। এই কথা শুনে জায়কি ভয়ে দৌড়াতে দৌড়াতে সুজিনের কাছে এসে পড়ে আর কাঁপা গলায় বলে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। তার কণ্ঠ শুনে সেই গুন্ডারাও পিছন থেকে ছুটে আসে। পরিস্থিতি দেখে সুজিন বুঝে যায় জায়কি ভীষণ বড় বিপদে পড়েছে। সঙ্গে সঙ্গে সে জায়কিকে হেলমেট পরিয়ে নিজের কোলে তুলে বাইকে বসায়। জায়কিও ভয়ে সুজিনকে শক্ত করে জড়িয়ে ধরে। সুজিন তখন জায়কিকে নিয়ে সোজা নিজের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে জায়কি বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আমি এভাবে তোমার বাড়িতে থাকতে পারি না। এই কথা শুনে সুজিন ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। সুজিনকে কাছে আসতে দেখে জায়কি পিছিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ বুঝে যায় তার পিছন দিকে যাওয়ার কোনো জায়গা নেই। সুজিন বলে, তুমি কি চাও? আমি তোমার সাথে কি করব? যখনই তোমাকে দেখি তুমি কোনো না কোনো বিপদ থেকে পালাচ্ছ। জানো এইসব দেখা আমার জন্য কতটা কষ্টের? তারপর সে জায়কি গাল দুটো ধরে চোখে চোখ রেখে বলে, এই কারণে এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। জায়কি কিছু বলে না। এরপর আমরা দেখি জায়কি সুজিনের বাড়ি নিজের ঘরে একা। সে বিছানায় বসে আছে আর অদ্ভুতভাবে খুব শান্ত আর খুশি লাগছে। এত বছর এই প্রথমবার তার চারপাশে সবকিছু এতটা নীরব। তার মনে পড়ে মায়ের মৃত্যুর পর থেকে তাকে সবসময় মেঝেতে ঘুমোতে হতো। আজ সামনে এই উষ্ণ নরম বিছানা দেখে তার চোখ ভরে আসে। হঠাৎ তার খুব জোরে ক্ষুধা লাগে, কারণ সকাল থেকে সে কিছুই খায়নি। মন অন্যদিকে ঘুরোতে সে বিছানা থেকে উঠে টেবিলে বসে পড়ে। বই বের করে পড়াশোনা মন দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই দরজায় নক করার শব্দ হয়। জায়কি দরজা খুলে দেখে সামনে সুজিন দাঁড়িয়ে। সুজিন জিজ্ঞেস করে, এত রাতে কি করছো? জায়কি অজুহাত দিয়ে বলে, পড়াশোনা করছিলাম। সুজিন আবার জিজ্ঞেস করে, খিদে পেয়েছে? জায়কি তাড়াতাড়ি বলে, না খিদে লাগেনি। এই বলে দরজা বন্ধ করতে যায়, কিন্তু সুজিন দরজা থামিয়ে খুলে দেয় আর হাতে একটা রামেনের বাটি নিয়ে বলে, এটা খাও, আমি রান্না করতে পারি, তাই যখনই খিদে পাবে আমাকে বলবে। জায়কি চুপচাপ তার হাত থেকে বাটিটা নিয়ে নেয়। সুজিন চলে যাওয়ার পর টেবিলে বসে খেতে শুরু করে। আর সেই সময় জায়কি সুজিনের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, আসলে তুমি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করো? আজকের আগে কখনো কেউ আমাকে এমন করে স্পেশাল ফিল করায়নি। তুমি যদি এভাবে আমার সাথে বিহেভ করতে থাকো তাহলে হয়তো আমি এতে অভ্যস্ত হয়ে যাব। এরপর দৃশ্য পরিবর্তিত হয়। পরের সকালবেলা আমরা দেখি জায়কি ঘুম থেকে উঠে ধীরে ধীরে দরজা খুলতে খুলতে মনে মনে ভাবে, সম্ভবত জীবনে এই প্রথম এত শান্তির ঘুম হয়েছে আমার, তাই বুঝতেই পারেনি কখনো এত দেরি হয়ে গেল। এরপর হুট করে সে রান্নাঘরের দিকে দৌড়ে যায়। সেখানে গিয়ে দেখে সুজিন আগেই রান্নাঘরের সব কাজ শেষ করে ফেলেছে, এমনকি ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। জায়কি দৌড়ে এসে মেঝের দিকে তাকায় আর তখনই বুঝতে পারে ফ্লোরও আগেই পরিষ্কার করা। ও মনে মনে ভাবে, আমি যদি এখানে কিছুই না করি তাহলে সুজিন নিশ্চয়ই আমাকে এখান থেকে বের করে দিবে। ও হয়তো এখনো কাপড় ধোয়নি, চাই আমি তাড়াতাড়ি করে ওকে সাহায্য করি। কিন্তু ঠিক তখনই সে নিজের সামনে ধোয়া কাপড়গুলো দেখে ফেলে আর অবাক হয়ে ভাবে, সুজিন কোনো সাধারণ মানুষ হতে পারে না। এত অল্প সময়ে এত কাজ কেউ কিভাবে করতে পারে? এরপর আমরা দেখি সুজিন বাজারের জিনিস নিয়ে এনে নিজের বাড়িতে ঢুকছে। সেখানে এসে সে দেখে জায়কি জানলার কাজ পরিষ্কার করছে। ওটা দেখে সুজিন মজা করে বলে, তুমি কি ইউএস এর শিডিউল ফলো করো নাকি? ওখানে তো এই সময় সকাল হয়, অনেক খাটুনি করেছো, এবার চলো লাঞ্চ করে নাও। কিন্তু জায়কি সুজিনের কাছে যেতে একটু দ্বিধা করে। তখন সুজিন হেসে বলে, ভয় পেও না, আমি তোমাকে খেয়ে ফেলবো না। এরপর জায়কি গিয়ে সুজিনের পাশে বসে। সুজিন লাঞ্চ খুলে বলে, এখানে যা আছে যেটা ইচ্ছে তুমি খেতে পারো। অনেক খাবারের মাঝ থেকে জায়কি একটা কেক বেছে নেয়। ওটা দেখে সুজিন হেসে বলে, তুমি এখনো একদম ছোট বাচ্চার মতোই আছো। জায়কি বলে, তাহলে তুমি এটা কিনলে কেন? সুজিন উত্তর দেয়, লাঞ্চ নেওয়ার পর কেক শপের সামনে দিয়ে যাচ্ছিলাম, একটা ছোট বাচ্চাকে এই কেকটার জন্য কাঁদতে দেখলাম, তখন মনে হলো তোমার জন্য একটা নেওয়া উচিত। তখন জায়কি বলে, আমাকে নিয়ে এত চিন্তা কেন করো? কারণ তুমি তো আমার প্যারেন্টস নও। এই কথা শুনে সুজিন একদম
চুপসে যায়, কিন্তু তারপরই জায়কি ধীরে ধীরে বলে আসলে জীবনে একবারও আমি এই কেকটার জন্য কেঁদেছিলাম, কিন্তু তারপর আর কখনো চাইনি। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ছোটবেলায় জায়কি তার আন্টির সাথে হাঁটছিল, হঠাৎ একটা কেক শপ দেখে সে থমকে যায়। কেকটা সে খুব চাইছিল কিন্তু কিছু বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। ওরা দেখে আন্টির খুব খারাপ লাগে। নিজের জমানো শেষ টাকাগুলো দিয়ে সে কেকটা কিনতে যায়। ঠিক তখনই ওরা আঙ্কেল এসে মার হাত থেকে টাকা ছিনিয়ে নেয় আর চর মেরে বলে এসব ফালতু কাজে তোমার টাকা আছে, ভালো হবে এই টাকা আমাকে দিয়ে দাও। জায়কি কান্না করতে করতে বলে প্লিজ তাকে মারবেন না। এই স্মৃতি শুনে সুজিং বলে এখন তুমি বড় হয়ে গেছো, যা খেতে ইচ্ছে করে খেতে পারো, ঝগড়া করতে চাইলে করো, রাগ করতে চাইলে তাও করো। এখন তোমার আর কারো কথা ভাবার দরকার নেই, আর পরের বার যদি তোমার ক্ষুধা লাগে বা কিছু খেতে মন চায় আমাকে বলবে। এই কথা শুনে জায়কি চোখে পানি চলে আসে। সে নিজের হাতে থাকা স্ন্যাকটা নিয়ে সুজিং এর কাছে গিয়ে বলে তুমিও খাও। সুজিং মজা করে বলে এগুলো তো বাচ্চাদের খাবার। জায়কি বলে খেতে না চাইলে খেও না, কিন্তু সুজিং হেসে ওর হাত থেকে সেই স্ন্যাক্সটা খেয়ে নেয়। এটা দেখে জায়কি একদম অবাক হয়ে যায়। এরপর সুজিং নিজের ঘরের চাবি জায়কের হাতে দিয়ে বলে বাড়িটা নিজের মতো করে ব্যবহার করো। জায়কি বলে আমি তো বলিনি আমি এখানে থাকবো। তখন সুজিং কাছে এসে চাবিটা হাতে দিয়ে বলে আমি চাই না তুমি আর ওই বাড়িতে ফিরে যাও, তুমি এখানে থাকলে আমার কোনো সমস্যা নেই, পরে চাইলে আমাকে রেন্ট দিয়ে দিও। জায়কি কোনো উত্তর দেয় না। সুজিং ঝুঁকে এসে বলে কি ভাবছো, তোমার কাছে কিছু কাপড় আছে তো? সেদিন তাড়াহুড়া এইসব ভাবাই হয়নি। এরপর দৃশ্য আবার পরিবর্তিত হয়। আমরা দেখি সুজিং জায়কিকে নিয়ে শপিং মলে এসেছে। সুজিং বুঝতে পারে আন্ডারগার্মেন্টস কেনার সময় জায়কি খুব আনকমফোর্টেবল ফিল করবে, তাই সে বলে তুমি মেয়ে হয়ে এসব জানো না? জায়কি শান্তভাবে বলে আমি এতদিন আমার মায়ের কাপড়ই পরতাম। সুজিং তখন সাহায্য করে বলে এগুলো সবই নেওয়া দরকার। জায়কি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এসব জানো কিভাবে? সুজিং তখন তার ফোন দেখিয়ে বলে আমি সার্চ করেছি মেয়েদের জন্য কোনগুলো সব থেকে বেশি কমফোর্টেবল। এই কথা শুনে জায়কি হেসে ফেলে। এরপর আমরা দেখি জায়কি সুজিং এর বেঁচে দেওয়া ড্রেস পরে ওর সামনে আসে। এইভাবে প্রথমবার ওকে দেখে সুজিং এর হৃদস্পন্দন বেড়ে যায় আর জায়কি অনেক লজ্জা পেয়ে যায়। সুজিং কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে লজ্জা পাওয়ার কিছু নেই, আমি জানি কারো উপর বিশ্বাস করা তোমার জন্য সহজ নয়, কিন্তু আমি প্রমিস করছি আমি তোমাকে কখনো হার্ট করব না। রাতে হঠাৎ জায়কি হল রুমে আসে। সেখানে সুজিং কাপড় চেঞ্জ করছিল। জায়কি ওদিকে তাকায় না, কিছু খুঁজতে থাকে। সুজিং থেমে জিজ্ঞেস করে কি খুঁজছো? জায়কি বলে আমার আন্ডারগার্মেন্টস ধোয়ার ছিল কিন্তু পাচ্ছি না, তুমি কি দেখেছো? সুজিং বাইরে ইশারা করে। সেখানে আগেই শুকোতে দেওয়া কাপড় ঝুলছিল। জায়কি রেগে বলে তুমি এগুলো ধুলে কেন? তারপর লজ্জায় বলে তোমার এটা করা উচিত হয়নি, মেন আর উমেনের কাপড় তো আলাদা। সুজিং শান্তভাবে বলে ঠিক আছে পরের বার খেয়াল রাখবো, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। জায়কি লজ্জা পেয়ে দৌড়ে চলে যায়। দরজার আড়াল থেকে তাকিয়ে ভাবে আমি জানি না আমি তোমাকে ভালোবাসি কিনা, কিন্তু আমাদের ভাগ্য বারবার আমাদের সামনে এসে দাঁড় করাচ্ছে। কতবার তুমি আমাকে বাঁচিয়েছো তার হিসেবে ভুলে গেছি। সে মনে করে যেদিন আমার মা মারা গিয়েছিল চারপাশে আলো থাকলেও আমার কাছে সবকিছু অন্ধকার লাগছিল, বাঁচার কোনো কারণ ছিল না। সেই দিনই প্রথম তোমাকে আমি দেখেছিলাম, তুমি কিছু না ভেবে আমার জীবন বাঁচিয়েছিলে। সেই দিন মনে হয়েছিল মায়ের পর হয়তো কেউ আছে যে আমাকে নিয়ে ভাবে, তুমি আমাকে আবার বাঁচার আশা দিয়েছিলে। সুজিং বলে এত অল্প বয়সে তুমি এসব ভাবো কিভাবে? এখনো তো তুমি অনেক হ্যান্ডসাম মানুষের সাথে দেখা করবে। এরপর দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। জায়কি সুজিং এর দিকে তাকিয়ে মনে মনে ভাবে আমি চাই এই মুহূর্তটা এখানেই থেমে যাক, যাতে এই সময়টা আমি বারবার বাঁচতে পারি। এরপর দৃশ্য শিফট হয়। পরের দিন আমরা দেখি জায়কি সুজিং এর সামনে বসে পড়াশোনা করছিল আর সুজিং ওর জন্য ক্রসেট বানাচ্ছিল, যাতে করে জায়কি নিশ্চিন্তে স্টাডিতে ফোকাস করতে পারে। ক্রসেট করতে করতে সুজিং বলে তুমি এত কঠিন কাজ এত সহজে কিভাবে করে ফেলো? জায়কি উত্তর দেয় আমার আর কোনো রাস্তা নেই, পয়সা রোজগার করার জন্য আমাকে এটা করতেই হয়। সুজিং তখন স্নেহ করে ওর মাথায় হালকা টোকা দিয়ে বলে এতক্ষণ ধরে তুমি একই প্রবলেমটাই সলভ করছো, তুমি কি জানো না এটা কিভাবে করতে হয়? জায়কি বলে আমি জানি, কিন্তু আমি তোমাকে সোয়েটার বানাতে দেখছিলাম। সুজিং হেসে বলে চলো এখন অজুহাত দিও না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তারপর সুজিং ওর পাশে বসে পড়াশোনা হেল্প করতে শুরু করে, কিন্তু সেই সময় জায়কি খুব মন দিয়ে সুজিং এর দিকেই তাকাচ্ছিল। সুজিং এত কাছে থাকায় জায়কির হৃদস্পন্দন হঠাৎ খুব বেড়ে যায়। সুজিং সেটা লক্ষ্য করে জিজ্ঞেস করে বুঝেছো তো? হঠাৎ সুজিং এর চোখ নিচের দিকে পড়তেই জায়কি ঘাবড়ে যায়। সে পিছিয়ে যেতে গিয়ে টেবিলের উপর রাখা গ্লাসটা ফেলে দেয়। গ্লাসটা ভেঙে যেতে দেখে জায়কি আরো ভয় পেয়ে যায় আর হাত দিয়ে কাচের টুকরো তুলতে যায়। ঠিক তখনই সুজিং ওকে থামিয়ে নিজের কাছে টেনে নেয় আর চিন্তিত গলায় জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? ওই মুহূর্তে সুজিং এর চোখে জায়কির জন্য গভীর দুশ্চিন্তার স্পষ্ট ছিল। জায়কি কাঁপা গলায় বলে আমি ঠিক আছি, কিন্তু আমাকে মাফ করো, আমার জন্য গ্লাসটা ভেঙে গেল। এতদিন ধরে নিজের ছোটখাটো ভুলের জন্য জায়কি খুব কঠোর শাস্তি পেতে হয়েছে, এই কারণে
সে ওই সময় ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। জায়গাকে এতটা আতঙ্কিত দেখে সুজিং ওকে সোফায় বসায়, কাঁধ ধরে বলে কিছু হয়নি, ওগুলো ছুঁয়ো না, হাত কেটে যেতে পারে। এরপর সুজিং ওর সামনে হাঁটু গেড়ে বসে বলে সব ঠিক আছে, এত ছোট ছোট ব্যাপার নিয়ে আর ভয় পাওয়ার দরকার নেই। এই কথা বলেই সুজিং ইচ্ছে করে আরেকটা গ্লাস ভেঙে দেয় আর বলে দেখো আমার হাত থেকেও গ্লাস ভেঙে গেল, ভুল সবারই হয়, জীবনে আমাদের অনেকবার ঝগড়া হবে, কিন্তু কোনো ঝগড়াই তোমাকে হার্ট করে শেষ হবে না। এরপর সুজিং সামনে এসে জায়গাকে নিজের কাছে টেনে নেয়, ওকে শক্ত করে জড়িয়ে ধরে চুল হাতে বুলিয়ে দেয় আর বলে তোমার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সুজিংকে এত যত্ন করতে দেখে জায়গাকে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর দৃশ্য শিফট হয়, পরের দিন আমরা দেখি জায়গাকে এক্সাম দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই সুকে নিচু দেখানোর ভঙ্গিতে বলে আজকাল দেখছি তুমি ক্লাসরুমে আলাদা হয়ে থাকছো, এই নতুন কাপড়গুলো কি সুজিং এর মিস্ট্রেস হয়ে পেয়েছো? এরপর সু ইচ্ছে করে জাওকে জুতোর উপর পা দিয়ে বলে এমনিতেও তোমার ভাগ্য বেশি দিন তোমার সাথে থাকবে না। এটা দেখে জাওকে রেগে গিয়ে সুকে নিজের থেকে দূরে ঠেলে দেয় আর নিজের জুতো পরিষ্কার করতে করতে ভাবে এই জুতোগুলো তো কালই সুজিং আমাকে কিনে দিয়েছিল। তখন সু চেঁচিয়ে বলে তোমার কানে যাচ্ছে না, আমি তোমার সাথে কথা বলছি। কিন্তু জাওকে কোনো উত্তর দেয় না। এতে সু আরো রেগে গিয়ে জাওকে শাস্তি দিতে এগিয়ে আসে। তখন জাওকি শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে যদি সাহস থাকে আমাকে শাস্তি দিয়ে দেখাও, তুমি তো জানোই আমি সুজিং এর সাথে থাকি, যদি ও জানতে পারে তুমি আমাকে হার্ট করেছো তাহলে ও তোমার কি অবস্থা করবে কে জানে। তখন সুজিং এর হাত থেকেও আমি তোমাকে বাঁচাতে পারবো না। এই কথা শুনে সুর মুখ স্পষ্ট ভয় দেখা যায়। পরের দৃশ্যে আমরা দেখি জাওকি সুজিং এর কাছে আসে, সেখানে সুজিং নিজের কাজে ব্যস্ত ছিল। জাওকি সুজিং কে কাজ করতে দেখে অজুহাত করে ওর কাছে যায় আর ইচ্ছে করে ওর কপালের ঘাম মুছতে শুরু করে। এটা দেখে সুজিং একটু অবাক হয়ে জিজ্ঞেস করে এইটা তুমি কি করছো? জাওকি হালকা ভাব করে বলে আমি তো কিছুই বলিনি, ভাবলাম তুমি না আবার খুব ক্লান্ত হয়ে পড়ো, এই জন্য একটু চিন্তা হচ্ছিল। কিন্তু সুজিং ওর চালাকিটা ভালোই বুঝে যায়, সে সরাসরি বলে সোজা কথা বলো, তোমার কি দরকার? জাওকি অবাক হয়ে বলে তুমি কিভাবে বুঝলে? এরপর সে বলে কাল স্কুলে একটা মিটিং আছে, আমি চাই তুমি আমার সাথে যাবে। সুজিং বলে তুমি আমার সিস্টারকে নিয়ে যেতে পারো, কিন্তু জাওকি জেদ করে বলে না আমি চাই তুমি আমার সাথে যাবে। তারপর একটু দুষ্টুমি করে বলে আর হ্যাঁ কাল এমন কাপড় পরবে যাতে তোমার বাইসেপস গুলো ভালো করে দেখা যায় আর যতটা সম্ভব ভয়ঙ্কর দেখানোর চেষ্টা করবে। এই কথা শুনে সুজিং হঠাৎ সিরিয়াস হয়ে যায়, সে চিন্তিত গলায় বলে কেউ কি তোমাকে ডিস্টার্ব করছে? এটা বলে সে তাড়াতাড়ি জাওকির কাছে এসে ওর হাত পা ভালো করে দেখতে শুরু করে। জাওকি তাড়াতাড়ি বলে আমি একদম ঠিক আছি, ফাইট শুরুই হয়নি, আমি ভেবেছিলাম শিওর সাথে এত লোক আছে, আজ বুঝি আমার শেষ, কিন্তু তখনই আমি তোমার নাম নিয়েছিলাম আর বিশ্বাস করো তারপর সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। সুজিং ওর সামনে বসে শান্ত গলায় বলে ঠিক আছে এবার আমাকে বলো, এবার আমি কেন তোমাকে সাহায্য করব? আর হ্যাঁ ওই ওয়াচের কথা একদম বলবে না। জাওকি বলে কারণ তুমি বলেছিলে তুমি আমাকে প্রোটেক্ট করবে, আর তাছাড়া আমি তো তোমার সাথেই থাকি, এই জন্য এখন আমি তোমার রেসপন্সিবিলিটি। এই কথা বলি জাওকি সুজিং এর হাত ধরে বলে চলো না এবার মেনে নাও। সুজিং একটু অসহায়ভাবে বলে আমার মনে হয় এখন তোমাকে সাহায্য করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এটা শুনে জাওকির মুখে আলাদা একটা আলো ফুটে ওঠে, সে খুশিতে সুজিং এর হাত ধরে বলে কাল যখন স্কুলে আসবে বেস্ট পরে আসবে যাতে তোমার মাসেল গুলো ভালো করে দেখা যায়। সুজিং হেসে বলে কে বলেছে আমার বাইসেপস আছে? এই কথা শুনে জাওকি ওর কাছে গিয়ে জোর করে ওর জ্যাকেট খুলে আর ওর মাসেল গুলো চেক করতে শুরু করে। সুজিং পুরো অবাক হয়ে যায় আর নিজেকে ঢাকার চেষ্টা করে। তখন জাওকি বলে তুমি তো গাড়ি রিপেয়ার করো, রোজ এত ভারী জিনিস তোলো, তবুও মাসেলস কেন নেই? সুজিং বলে কে বলেছে গাড়ি রিপেয়ার বা ভারী জিনিস তুললে মাসেলস হয়? আর তুমি চিন্তা করো না, মাসেল না থাকলেও আমি ওই লোকগুলোকে তোমার কাছে আসতে দিব না। এই কথা শুনে জাওকি হঠাৎ চেঁচিয়ে বলে এখন আমি আর কিছু শুনতে চাই না। এই বলে সে দৌড়ে সেখান থেকে চলে যায়। জাওকি চলে যাওয়ার পর সুজিং ভাবতে থাকি ভয়ঙ্কর দেখানোর সাথে মাসেলস এর সম্পর্কটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর দৃশ্য শিফট হয়, আমরা দেখি জাওকি ক্লাসে বসেছিল, চারপাশে সবার প্যারেন্টস দেখে সে মনে মনে ভাবে আজ সুজিং আসতে পারবে না। এমনি তো এই প্রথম না যখন আমার পাশে কেউ নেই, আমি এতে একদম অভ্যস্ত। ঠিক তখনই সে দেখে ক্লাসরুমের বাইরে সুজিং দাঁড়িয়ে আছে। সুজিং সোজা এসে জাওকির পাশে বসে পড়ে। জাওকি ওকে দেখে বলে তুমি যেভাবে ঢুকছিলে একদম কুল লাগছিল দেখতে। এই কথা শুনে সুজিং ইচ্ছে করে নিজের জ্যাকেট খুলে নিজের ট্যাটু গুলো দেখাতে শুরু করে। এটা দেখে মিংওয়াও বলে তুমি এখানে স্কুল মিটিং এ এসেছো না কোনো মাফিয়া মিটিং এ? সুজিং ঠান্ডা গলায় বলে স্টাইল সম্পর্কে তোমার কিছুই জানা নেই, তোমাকে দেখে তো মনে হয় তুমি এখনো দুনিয়াটি ঠিক মতো দেখোনি। এই সময় জাওকি সুজিং এর কাঁধ ধরে বলে ওর সাথে কথা বলার দরকার নেই, এই এমনিতেই এই বছর ফেল করবে। এই কথা শুনে মিংওয়া রাগে লাল হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি জাওকি সু আর বন্ধুদের
বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। সেখানে এক মহিলা জাওকিকে বলে, তুমি কি আমাকে সুজিং এর সাথে পরিচয় করিয়ে দিতে পারবে? জাওকি ঠান্ডাভাবে বলে, সুজিং খুব বিজি। এটা শুনে আরেকটা মেয়ে জেলাসি হয়ে বলে, তুমি এত তাড়াতাড়ি সুজিং এত কাছে কিভাবে চলে গেলে? তখন জাওকি সবাইকে কাছে আসা ইশারা করে, ইচ্ছে করে বলে, সুজিং প্রায়ই বাড়ির বাইরে থাকে। আমি শুনেছি ও কোনো গ্যাং এর সাথে জড়িত, আর আমি নিজেও দেখেছি ও লোকজনকে পানিশ করে, আর কেউ যদি আমাকে ডিস্টার্ব করে ও সেটা একদম সহ্য করতে পারে না। এইসব কথা সুজিং পিছনে দাঁড়িয়ে শুনছিল। এরপর জাওকি আরো বলে, যদি তোমরা চাও আমি তোমাদের সুজিং এর সাথে পরিচয় করিয়ে দেই তাহলে আমাকে কমিশন দিতে হবে। ঠিক তখন আবার শিফট হয়। সে রাতে আমরা দেখি সুজিং একা জাওকির রুমের বাইরে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সে দেখে জাওকির রুমের আলো নিভে গেছে। সুজিং মনে মনে বলে, তুমি কতটা পাথর হৃদয়ে, আমি তোমার জন্য এত কিছু করলাম, একবারও থ্যাংক ইউ বললে না। স্টাডি শেষ করে ঘুমোতে চলে গেলে আর আমি এখানে ঠান্ডা হাওয়ায় কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক তখনই সুজিং দেখে জাওকি জানলা খুলে বাইরে আসার চেষ্টা করছে। এটা দেখে সুজিং পুরো ভয় পেয়ে যায়। সে দৌড়ে গিয়ে জাওকির কাছে পৌঁছে যায়। জাওকি সুজিংকে বলে, আমাকে নিচে নামিয়ে দাও। সুজিং বলে, অনেক রাত হয়ে গেছে, বাইরে খুব ঠান্ডা, ভেতরে গিয়ে ঘুমাও। কিন্তু জাওকি একদমই শুনে না। সে বলে, যদি তুমি আমাকে না নামাও আমি নিজেই লাফ দেব। এই কথা শুনে সুজিং হেসে বলে, তুমি তো দিনে দিনে একেবারে একটা লিটল ডেভিল হয়ে যাচ্ছ। এরপর সুজিং ধীরে ধীরে জাওকির আরো কাছে চলে আসে। জাওকিও শক্ত করে সুজিংকে ধরে ফেলে। সুজিং তখন জাওকিকে কুলে তুলে নিয়ে ওর জানালা দিয়ে নিচে নামিয়ে দেয়। এরপর দেখি বারান্দায় দাঁড়িয়ে সুজিং অনেকক্ষণ ধরে জাওকির সঙ্গে কথা বলছে। তাই সুজিং ওকে ভেতরে গিয়ে ঘুমোতে বলে। কিন্তু ঠিক তখনই খেয়াল করে জাওকি তো আগেই বেশ ঘুমিয়ে পড়েছে, আর ঘুমের মধ্যেই সে সুজিং এর কাঁধে হেলে পড়ে। এটা দেখে সুজিং হালকা হেসে ফেলে। তখনই ঘুমের মধ্যে জাওকি বলে ওঠে, চলো ওকে মারো। জাওকিকে এইভাবে দেখে সুজিং এর মুখে এক অন্যরকম হাসি চলে আসে। সে মনে মনে ভাবে, ঘুমের মধ্যে তুমি আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছ। তারপর সুজিং কিছুক্ষণ চুপচাপ জাওকি ঘুমোতে দেখে, আর দৃশ্য এখানে শিফট হয়ে যায়। পরের দিন দেখা যায় জাওকি একাই ক্লাসে যাচ্ছে, সুজিং সঙ্গে নেই। এটা দেখে সুজিং ওর ব্যাগ ধরে ওকে থামানোর চেষ্টা করে আর জিজ্ঞেস করে, আজ তুমি আমাকে ছাড়াই যাচ্ছ? তখন জাওকি বলে, এখন এইসব নিয়ে তোমার ভাবার দরকার নেই, আমি এখন 18 বছরে নিজের যত্ন নিজেই নিতে পারি। এরপর সন্ধ্যায় দেখি জাওকি তার কাপড় নিয়ে ধুতে যাচ্ছে। ঠিক তখনই সামনে সুজিংকে দেখতে পায়। সুজিং ওকে বলে, দাও আমি ধুয়ে দিচ্ছি, তুমি শুধু তোমার স্টাডিতে ফোকাস করো। কিন্তু জাওকি অজুহাত দিয়ে বলে, আমি আমার স্টাডি আর কাজ দুটোই ব্যালেন্স করতে পারি, তাই এইসব নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। আসলে এখানে জাওকি মনে হচ্ছিল সে সুজিং এর খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু সুজিং হয়তো ওকে সেই চোখে দেখে না। তাই নিজের ফিলিংস কন্ট্রোল করার জন্য সে সুজিং থেকে একটু দূরে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু ও কি জানতো সুজিংও ঠিক একইভাবে ওকে ভালোবাসে। পরের দিন দেখি মিংওয়া স্কুলে জাওকিকে থামিয়ে বলে, শুনেছি তোমার হাতে চোট লেগেছে। কিন্তু জাওকি কোনো উত্তর দেয় না। হঠাৎ করে মিংওয়া জাওকি হাত ধরে ফেলে আর বলে, এই ইনজার্ড হাত দিয়ে তুমি এক্সাম কিভাবে লিখবে? ঠিক তখনই সেখানে সুজিং এসে পড়ে। সে জাওকিকে ক্লাস থেকে নিতে এসেছিল। মিংওয়াকে জাওকির হাত ধরে থাকতে দেখে সুজিং এর চোখে পরিষ্কার জেলাসি ফুটে ওঠে। রেগে গিয়ে সুজিং মিংওয়ার কাছে যায়। জাওকির হাত ধরে টেনে নিয়ে নিজের গ্যারেজে চলে আসে। গ্যারেজে এসে জাওকি জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? সুজিং তখন নিজের জ্যাকেট খুলে জাওকিকে সামনে রাখা চেয়ারে বসতে বলে। জাওকি বসার পর সুজিং ওর খুব কাছে চলে আসে আর বলে, আমি কয়েকদিন ধরে দেখছি তুমি আমাকে ইগনোর করছো। জাওকি তখন মনে মনে ভাবে, ও কি জেনে গেছে আমি ওকে পছন্দ করি? ঠিক তখনই সুজিং জিজ্ঞেস করে, তুমি কি মিংওয়াকে পছন্দ করো? এই কথা শুনে জাওকি একেবারে শকড হয়ে যায়। তারপর সুজিং বলে, তুমি কি জানো ও আসলে কেমন মানুষ? আজ আমি ওকে ছাড়বো না। কিন্তু জাওকি সঙ্গে সঙ্গে সুজিং এর হাত ধরে ওকে থামিয়ে বলে, আসলে এখন যা হচ্ছে তার সঙ্গে মিংওয়ার কোনো সম্পর্ক নেই। তখন সুজিং বলে, এরপর যদি তুমি আমাকে আবার এভাবে ইগনোর করার চেষ্টা করো। এটা বলে কথা শেষ করার আগেই জাওকি হঠাৎ ওর খুব কাছে চলে আসে আর বলে, তাহলে কি আমরা সবসময় এভাবে একসাথে থাকবো? জাওকিকে এত কাছে দেখে সুজিং এর হার্টবিট আরো দ্রুত বেড়ে যায়। পরের দিন দেখি জাওকি তার স্টাডি টেবিলে বসে আছে। তখন সুজিং ওর জন্য দুধ নিয়ে আসে। ও কিভাবে টেবিলের উপর হেলে থাকতে দেখে সুজিং বুঝে যায় জাওকির শরীরটা হয়তো ভালো নেই। সে কাছে গিয়ে দেখে জাওকি পেটে খুব ব্যথা হচ্ছে। সুজিং বুঝে যায় পিরিয়ডস এর জন্য ওর স্টমাকে পেইন হচ্ছে। তাই সে তাড়াতাড়ি গিয়ে মেডিসিন মেশানো গরম পানি নিয়ে আসে আর নিজের হাতে জাওকিকে খাইয়ে দেয়। এরপর সুজিং ওর সামনে বসে জিজ্ঞেস করে, এখন কি একটু ভালো লাগছে? কিন্তু জাওকি মাথা নেড়ে না বলে। তখন সুজিং জাওকিকে কুলে তুলে নিজের বেডে নিয়ে যায় আর তাকে পাশে শুয়ে দিয়ে নিজের হাতে ওর পেটে হালকা মাসাজ করতে থাকে। কিছুক্ষণ পর সে দেখে জাওকি ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুমোতে দেখে সুজিং মনে মনে ভাবে, আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। যদি তোমার কোনো বয়ফ্রেন্ড হয় তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তা আমি এটা কখনই হতে দেব না। ঠিক তখনই ঘুমের মধ্যে জাওকি বলে, কাল আমাকে তাড়াতাড়ি উঠিয়ে দিও, আমার
আমার এক্সাম আছে। পরের দিন দেখি সুজিং এর বাইক খারাপ হয়ে গেছে, তাই সে জাওকে ব্যাগের উপর তুলে নিয়ে দৌড়াচ্ছে। জাওকে চিৎকার করে বলে আজকে এই দিনে এত বড় একটা গন্ডগোল কিভাবে হতে পারে। সুজিং ওকে টিচ করে বলে মাই লিটল ডার্লিং, শেষমেশ তোমার ঘুম ভাঙলো। আমি কতবার তোমাকে ডাকলাম, কিন্তু তুমি স্বপ্নের দুনিয়া এমন ডুবেছিলে যে কোনো আওয়াজে তোমার ঘুম ভাঙাতে পারেনি। তখন জাওকি বলে আমার পেন্স, আমার কাপড় আর আমার আইডি কার্ড। সুজিং হেসে বলে আমি সব আগেই তোমার ব্যাগে রেখে দিয়েছি। এরপর সুজিং বলে যদি এখনো তোমার স্টামাকে ব্যথা হয় তাহলে আমি তোমার ব্যাগে সুগার ওয়াটার রেখে দিয়েছি। ঠিক তখনই জাওকি চোখে পড়ে মিংওয়াকে, যে সাইকেল চালিয়ে ওখান দিয়ে যাচ্ছিল। মিংওয়াকে দেখে জাওকি সুজিং এর কাঁধ থেকে নেমে পড়ে আর তার হাত থেকে নিজের ব্যাগটা নিয়ে নেয়। আর মিংওয়ার সাইকেলে উঠে সুজিংকে বলে আমি যাচ্ছি, তুমি আমাকে এতদূর পর্যন্ত কাঁধে তুলে নিয়ে এনেছো, তোমার হাতে তো ব্যথা করছে। এরপর জাওকি মিংওয়ানের সাইকেলে চলে সেখান থেকে চলে যায়। জাওকি চলে যাওয়ার পর সুজিং মনে মনে ভাবে ইউ লিটল রেবেল, আমি তোমাকে আরো অনেকটা এগিয়ে দিতে পারতাম, আর তোমাকে এগিয়ে দিতে আমার হাতে কোনোই পেইন হয়নি। পরের দৃশ্যে দেখি জাওকি তার বারান্দার সিঁড়ি দিয়ে উঠছিল। হঠাৎ করে তার পা পিছলে যায় আর সে নিচে পড়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে সুজিং আসে। জাওকি কিভাবে দেখে সে সঙ্গে সঙ্গে দৌড়ে আসে আর তাকে কুলে তুলে নেয়, তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। সেই মুহূর্তে সুজিং এর চোখে জাওকির প্রতি তার ভালোবাসা একদম স্পষ্ট ছিল। আর সুজিংকে এত কাছে দেখে জাওকিরও মনে পড়ে যায় ওদের প্রথম দেখা, এতদিন ধরে কিভাবে সুজিং সবসময় তার খেয়াল রেখে এসেছে। জাওকি হঠাৎই সুজিং এর দিকে তাকিয়ে মুচকি হাসছিল। এই সময়ের মধ্যে হঠাৎ করে জাওকি সুজিং এর গালে একটা কিস করে বসে। এরপর সুজিং এর মুখ এক আলাদা ধরনের হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে জাওকির আরো কাছে আসে, তাকে কিস করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জাওকি হঠাৎ নিজের মুখ হাত দিয়ে ধরে ফেলে। ঘাবড়ে গিয়ে সুজিং থেকে দূরে সরে যায়। এরপর দৃশ্য আবার শিফট হয়। আমরা দেখি জাওকি যে মানুষটা তাকে একসময় সাহায্য করেছিল সেই মানুষটা এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আজ 10 বছর পূর্ণ হয়েছে। তাই জাওকি খুব মন খারাপ করে একা নিজের রুমে বসে থাকে। এটা দেখে সুজিং তার কাছে আসে। জাওকিকে এতটা ভেঙে পড়তে দেখে সুজিং এরও ভীষণ খারাপ লাগে। সুজিং কাছে এসে নিজের হাতে জাওকি চোখের জল মুছে দেয়, তাকে নিচের দিকে টেনে নিয়ে শক্ত করে হাত করে আর বলে তুমি একদমই একা নও, এখন থেকে আমি তোমার ফ্যামিলি। জাওকি ও সুজিংকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। তখন সুজিং ওর মাথায় হাত বুলিয়ে বলে এখন থেকে আমি সবসময় তোমার পাশেই থাকবো। রাতে আমরা দেখি জাওকি তার বেডে ঘুমাচ্ছিল। সুজিং ওর কপালে কিস করে চুপচাপ চলে যেতে যাচ্ছিল। ঠিক তখনই জাওকি সুজিং এর হাত ধরে তাকে থামায় আর বলে তুমি তো বলেছিলে তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। সুজিং আবার ওর পাশে বসে হাতটা ধরে বলে তুমি চিন্তা করো না, যাই হোক আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। কয়েকদিন ধরে তুমি ঠিক মতো ঘুমাওনি। এরপর জাওকি সুজিং এর কোলে ঘুমিয়ে পড়ে। সুজিং ওকে ঘুমাতে দেখে আস্তে করে চুলে হাত ভুলাতে থাকে। পরের দিন দেখি সুজিং কিচেনে কাজ করছিল। জাওকি তার কাছে আসে আর সুজিং সেদিকেই যায়। সে একদম ছায়ার মতো সেদিকেই যেতে থাকে। এটা দেখে সুজিং বলে এবার আবার কি চাও? জাওকি বলে আমি কি তোমার গ্যারেজে পার্ট টাইম জব করতে পারি? কিন্তু সুজিং না করে দিয়ে বলে তুমি এখন ইউনিভার্সিটিতে পড়ছো, এই সময় তোমার স্টাডিতে ফোকাস করা দরকার। জাওকি পিছন পিছন ঘুরতে ঘুরতে বলে স্টাডির পরও আমার কাছে অনেক সময় থাকে, আর আমি এভাবে গেস্ট হয়ে সবসময় তোমার বাড়িতে থাকতে পারি না, তাই আমি নিজেও আর্ন করতে চাই। ঠিক তখন সুজিং বলে এখন আমি ওয়াশরুমে যাচ্ছি, এখানে কি আমার পিছনে আসবে? এই বলে কথা এড়িয়ে সে ওয়াশরুমের ভিতর ঢুকে পড়ে। বাইরে দাঁড়িয়ে জাওকি বলে ঠিক আছে, তুমি যদি আমাকে জব না দাও তাহলে কোনো সমস্যা নেই, আমি মিংওয়ার ড্যাডের কোম্পানিতে কাজ করে নিব। এই কথা শুনে সুজিং এর জেলাসি আর কন্ট্রোলে থাকে না। সে হঠাৎ দরজা খুলে দেয়, এই ব্যাপারটা না জেনে যে জাওকি দরজার গায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল। দরজা খুলতে জাওকি ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর সে গিয়ে সুজিং এর উপর পড়ে যায়। সুজিং ওকে ধরে সামনে নিয়ে বলে আগে তুমি নিজে খেয়াল রাখা ঠিক মতো শিখে নাও, তারপর জব করতে এসো। তখন জাওকি সুজিং এর হাত ধরে বলে আমি এখন ইউনিভার্সিটিতে পড়ছি, আমার জব দরকার, আমি সবসময় তোমার কাছ থেকে টাকা নিতে পারি না। শেষমেশ সুজিং ওর কথায় রাজি হয়ে যায়। এরপর দৃশ্য শিফট হয়। 2 বছর পরে আমরা দেখি জাওকি সুজিং এর গ্যারেজে কাজ করছে। সেখানে হান নামের এক কাস্টমার আসে। হানের কথা জাওকি তাকে গাড়ির মডেলগুলো দেখাতে থাকে, কিন্তু হান বলে আমি কি তোমার ছবি চুজ করতে পারি, কারণ তুমি এসব গাড়ি থেকে অনেক বেশি সুন্দর। এই কথা শুনে জাওকি পুরো শকড হয়ে যায়। ঠিক তখনই সেখানে সুজিং এসে পড়ে। হান সুজিংকে দেখে বলে ও তুমি তাহলে এখানকার বস, তুমি কি তোমার সিস্টারের সঙ্গে আমার একটা ছবি তুলতে পারো? আমি সেটা আমার গাড়িতে লাগাতে চাই। তখন সুজিং ঠান্ডা গলায় বলে আমি তোমার ছবি তুলে ফিউনারাল হাউসে পাঠিয়ে দিতে পারি, যাতে তুমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে তখন মানুষ আমার তোলা ছবিটা দেখে তোমাকে মনে রাখে। এই কথা শুনে হান বলে তুমি এমন রিয়াক্ট করছো যেন আমি তোমার গার্লফ্রেন্ডকে কিনে নিয়েছি। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো একটা সিঙ্গেল ঘুরে বেড়ানো ছেলে যে জানেই না গার্লফ্রেন্ড থাকা মানে কি। কিন্তু নিজের সিস্টারের জন্য এতটা পজিটিভ হওয়াটাও ঠিক না। আর এমনিও সুজিং, আজ না হোক কাল তো তোমার সিস্টারের ম্যারেজ হয়েই যাবে। হানের মুখে সুজিং এর পুরো নাম শুনে জাওকি অবাক হয়ে জিজ্ঞেস করে তোমরা কি একে অপরকে আগে থেকেই চেনো?
হান বলে আমি ওকে ছোটবেলা থেকেই চিনি, কিন্তু জানতাম না ওর এত কিউট একটা সিস্টার আছে, একদম সফট আর জেন্টেল। এই বলে সে জাওকে হাত ধরে বলে তুমি আমার সঙ্গে ম্যারেজ করে নাও। হানের মুখে এই কথা শুনে সুজিং এর মুখটা জেলাসিতে লাল হয়ে যায়। সে রাগে বলে তুমি এখান থেকে এখনই যাবে নাকি আমি তোমার গার্লফ্রেন্ডকে এখনই ডাকবো। এরপর সুজিং নিজের কাজিনকে কল করে, সে আসলে হানেরই গার্লফ্রেন্ড। সে তাকে বলে হানকে এখান থেকে নিয়ে যাও, না হলে হয়তো ও আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না। ঠিক তখনই লিয়ান সেখানে এসে হানের কান ধরে বলে তুমি এখানে ঝামেলা কেন তৈরি করেছো? আমি তো শুধু সুজিংকে জেলাস করার জন্য বলছিলাম, কোনো ঝামেলা করার জন্য না। এই কথা শুনে সুজিং লিয়ান আর হান দুজনকেই বলে তোমরা দুজন ইচ্ছে করে এসব করেছো, আজ থেকে এই গ্যারেজ তোমাদের আসা বন্ধ। এই বলে সে তাদের তাড়িয়ে দেয়। কিন্তু যাওয়ার সময় লিয়ান সুজিংকে এড়িয়ে শুতে জাওকির কাছে এসে ফিসফিস করে বলে ব্রাদার কিন্তু তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ, তাই তোমারও উচিত যত তাড়াতাড়ি সম্ভব নিজের ফিলিংস ব্রাদারের কাছে কনফেস করা। এই কথা বলে লিয়ান দৌড়ে সেখান থেকে চলে যায়। লিয়ান চলে যাওয়ার পরে জাওকি মনে মনে ভাবে তাহলে কি সত্যি সুজিং আমাকে এতটাই কেয়ার করে? এরপর আমরা দেখি সুজিং জাওকির কাছে এসে বলে এরপর থেকে এই দুইজনকে আর ভেতরে ঢুকতে দিও না। ঠিক তখনই জাওকি হঠাৎ মুচকি এসে সুজিংকে জড়িয়ে ধরে আর বলে আমি যদি তোমার সামনে আমার ফিলিংস কনফেস করি তুমি কি সেটা একসেপ্ট করবে? এই কথা শুনে সুজিং পুরো শকড হয়ে যায়। তার মুখে এক আলাদা রকমের আলো ফুটে ওঠে আর সে হাসতে হাসতে মাথা নেড়ে হ্যাঁ বলে। আমরা দেখি সুজিং এর হাত কাঁপছিল। সে একটু নার্ভাস হয়ে জাওকি চলে হাত বুলিয়ে বলে তুমিও কি আমাকে পছন্দ করো? জাওকি হ্যাঁ বলে। সেই মুহূর্তে তারা দুজনে ভীষণ খুশি লাগছিল। এরপর দৃশ্য পরিবর্তিত হয়। কয়েকদিন পরে আমরা দেখি জাওকি ওয়েডিং গাউনে দাঁড়িয়ে আছে। তাকে দেখি সুজিং এর জন্য সময় যেন একদম থমকে যায়। তার চোখ এক মুহূর্তের জন্য জাওকির দিক থেকে সরেই না। জাওকি সুজিং এর কাছে আসে। সুজিং বলে এই মুহূর্তে আমার চোখের সামনে কি অসম্ভব সুন্দর একটা ভিউ। জাওকি হেসে বলে আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? সুজিংও বলে এই দিনের জন্য আমি বহু বছর ধরে অপেক্ষা করেছি, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে বিয়ে করব। আর এইভাবে এই ড্রামাটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের যদি এই ড্রামাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে এমন ইন্টারেস্টিং ড্রামা আর মিস না হয়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ড্রামাটা কেমন লাগলো। তাহলে আমি আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ড্রামা এক্সপ্লেনেশনে। সবাই খুব ভালো থাকবেন।